আমি জানি মা, আমি তোমাকে খুব কষ্টের মধ্যে রেখে যাচ্ছি, তবে আমি এটাও জানি এখন এই সংসারের সব থেকে বেশি প্রয়োজন তোমাকে। আজ দিয়ার এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা এনশিওর করতে আর্যকেও আমায় হাতছাড়া করতে হলো। আর আই হোপ আর্যকে আমি আবার ফিরিয়ে আনতে পারবোই। বজরংবলী, তোমাকে রেখে গেলাম, তুমি সবাইকে দেখো। সত্যি বিআই মশাই, আপনার জন্মদিনে এসে এত সুন্দর একটা রিটার্ন গিফট পাবো এটা আমরা ভাবতেও পারিনি। চলে আয় মা, চলো আর্য, এসো। চলো দিয়া। যাস না আর্য, যাস না। আর্য, দিয়া, যাস না, যাস না, তোরা যাস না আর্য। এসো দিয়া। যাস না আর্য। আর্য, রাধা, রাধা মাধব ছেলে বহুকে চলে যাওয়াটা মেনে নিতে পারে, তাই বোধহয় বুঝিয়ে দিলেন। এইটা যে তুই করলি, এ রক্ত তুই মর্মে মর্মে বুঝবি, তখন হয়তো আমি থাকবো না। তাহলেও বলি, দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না। তোরও সেই দশা হবে। আজ এমন নরক দর্শন আমার হলো, আর আমি বেশি দিন বাঁচতে চাই না, বেশি দিন বাঁচতে চাই না বৌমা। যাকে
আমি একটা কথা বলি, আর আমার ভালো লাগছে না কিছু। আমি আমার ঘরে একটু একলা একটা থাকতে চাই। আরে কমল, তোর এত বড় বাড়িতে আমি যদি একখানা ঘর জুড়ে থাকি, তুই রাজি হবি তো? তুই রাজি হবি? আমাকে থাকতে দিবি তো? মা, চুপ! এই শব্দটা আর তোর মুখে মানায় না, বুঝলি? আর তোর মুখে মানায় না। কি হলো রাধা মাধব? কি হলো? এসো বলি, এসো। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি বাবা, কিন্তু এখন তো ভেঙে পড়লে চলবে না। মনটাকে তো শক্ত করতে হবে নাকি? মানুষের সব থেকে প্রেশাস সম্পর্ক হচ্ছে বাবা মার সঙ্গে সম্পর্ক, আর নিজের ছেলে মেয়ের সাথে সম্পর্ক। আমার এটা ধারণার বাইরে যে আমার বাবা এই সম্পর্ক দুটোকে পায়ের তলায় পিষে শেষ করে দিয়েছে। পৃথিবীর উপর থেকে আমার সব বিশ্বাস আজ উঠে গেছে। না আর্য, বিশ্বাস উঠে গেলে তো চলবে না। এটা মনে করো না যে ভগবান আজকে তোমাদের পরীক্ষা নিচ্ছেন। অবশ্য তুমি তো ভগবান বিশ্বাস করো না, কিন্তু এটা তো মানো যে ওই ওপরে আমাদের সকলের উপরে একটা শক্তি আছে। এটা মেনে নাও, সেই শক্তি আজকে তোমাদের পরীক্ষা নিচ্ছেন। দেখো আর্য, এইরকম পরিস্থিতিতে আমাদের মনের মধ্যে বিশ্বাস আর ভরসাকে আরো বেশি দৃঢ় করতে হয়, সেটাই উচিত। তুমিও তাই করো, দেখো সব ঠিক হয়ে যাবে একদিন। সত্যি সব ঠিক হয়ে যাবে। কি গো? সব তো ঠিক হতেই হবে। বজরঙ্গলি তো রয়েছেন আমাদের পাশে, তিনি সব ঠিক করে দেবে। হবে হয়তো। অনেক রাত হয়ে গেছে, আপনারা এগোন, আমরা আসছি। আসি মানে? কি গো, কি বলছে? কোথায় যাবে তোমরা? আজকে রাতের মতো কোথাও একটা থাকার ব্যবস্থা করব, তারপর না হয়। এই কথাটা তুমি বলতে পারলে আর্য? আমরা কি তোমার কেউ নই? দেখো, আমাদের একটা ছোট থাকার বাড়ি তো আছে, সেটা থাকতেও তোমরা অন্য কোথাও গিয়ে কেন আর্য? হ্যাঁ আমি জানি ওখানে গেলে হয়তো তোমাদের খুব কষ্ট হবে, কিন্তু না মা, আমাদের কোনো কষ্ট হবে না। আমরা গেলে তোমরাই সমস্যায় পড়বে, আর এটা তো এক রাতের ব্যাপার না। আজ থেকে আমাদের একটা নতুন লড়াই শুরু। এই লড়াইটা শুধু আমার আর দিয়ার। প্লিজ আপনারা আমাদের দুজনকে এই লড়াইটা লড়তে দিন, কিছু মনে করবেন না। আমরা আমাদের ব্যবস্থা করে নিতে পারবো। দেখো বাবা, তোমরা এই বাড়িতে থাকলে আমরা সব থেকে বেশি নিশ্চিন্ত বোধ করতাম, কিন্তু ভগবানের যখন মর্জি নেই তখন। তবে হ্যাঁ, আমরা কিন্তু সবসময় তোমাদের পাশাপাশি আছি। দেখো বাবা, আমাদের বাড়িতে গিয়ে থাকতে বলে তোমাদেরকে আমি দুর্বল করতে চাই না,
কিন্তু প্রাথমিক ধাক্কা তো, সেটাকে সামলাবার জন্য অন্তত কয়েকটা দিনের জন্য আমাদের ওখানে গিয়ে থাকো। বিআই মশাই কেন এমনটা করলেন আমি জানি না, তাকে অপমান না করেই বলছি বাবা, তোমার এক বাবা যে কর্তব্য পালন করতে পারেনি, তোমার আর এক বাবাকে অন্তত সেই কর্তব্যটুকু পালন করার সুযোগ করে দাও। এসো বাবা, আয় বাবা, আয়। বাহ, ঘরটা তো বেশ। ভাবছি যতদিন না তিস্তা আর রক্তিমের ডিভোর্স হচ্ছে আর আমার সঙ্গে ওর বিয়ে হচ্ছে, ততদিন আমি এই ঘরটাতেই থাকবো। কি আঙ্কেল, আপনার কোনো আপত্তি নেই তো? না না, তুমি এবারে যেখানে খুশি থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। এটা আমার আর্য আর দিয়ার ঘর। এখানে বাইরের কোনো লোককে আমি অ্যালাউ করব না। তুমি কি লজ্জা ঘেন্না সব জলাঞ্জলি দিয়ে বসে আছো? নিজের মাকে ঠকিয়েছো, নিজের ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়ে তোমার স্বাদ মেটেনি। গলা নামিয়ে কথা বলো মাধবী। কি করবে তুমি? কি করবে? ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে তো? তাই দাও, মেটে যাই। এই নরকে পচে মরতে আমি আর চাই না। নিহাত, নিহাত দিয়া মাথা দিব্যি। আমার বাড়িতে ওই দিয়া নামটা উচ্চারণ তুমি বন্ধ করবে। যতদিন ও এই বাড়িতে ছিল ততদিন আমার লাইফটা জাস্ট হেল করে দিচ্ছে, হেল। পরেও এই বাড়িতে রাত দিন ওই নামটা যদি আমাকে শুনতে হয়। আমি না বললেও সারাক্ষণ তোমার মনের মধ্যে, তোমার মাথার মধ্যে আর্য দিয়ার নামটা ঘুরবে, আর তুমি বিবেক দংশনে ছটফট ছটফট করবে। কি বললো মাধবী? হ্যাঁ, বিবেক দংশন? শোনো, ওই যে বিবেক দংশন টংশন আমার নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাধবী। আমি তোমার বড় ছেলের সামনে জাস্ট একটা আয়না ধরেছিলাম, জাস্ট একটা আয়না, তাতেই সে চমকে গেল, বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। যাক, ভালোই হয়েছে। দেখা যাক এবার অন্তত একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা যদিও করে। কথাই বলে না, দুর্জনের ছলের অভাব হয় না। স্বাবলম্বী করতে গিয়ে তুমি ওকে একেবারে পথে বসিয়ে দেবে। তো তোমার বড় ছেলে তোমার পায়ে এসে ধরে বলতে পারতো যে বাবা, আমাদের কোনো থাকার জায়গা নেই, আমাদের থাকার একটা জায়গা দাও। এইটা তো বলতে পারতো। তাহলে নয় আমি ব্যাপারটা একটু ভেবে দেখতে পারতাম। তা নয়, একেবারে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল। ইগো দেখাচ্ছে আমাকে, ইগো। হ্যাঁ, কুল ডাউন, কুল ডাউন। তোমরা দুজনে কি ঝগড়া করছো বলে একে অপরের সঙ্গে? আচ্ছা, জয়ীর এখন এই অবস্থা, এই অবস্থায় ওকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখা, সেটা কি উচিত তোমরা বলো? দেখো, ওর কি উচিত কি অনুচিত সেটা ওর বাড়িতে গিয়ে করবে, এখানে নয়। এখানে আর্য আর দিয়ার ঘরে আমি ওকে অ্যালাউ করবো না, এই বলে রাখলাম। ও প্লিজ আন্টি, রিল্যাক্স। এত হাইপার হয়ে যাওয়ার কিচ্ছু হয়নি। আচ্ছা আচ্ছা, তুমিও তো একজন মা। তুমি একজন মা হয়ে একজন প্রেগনেন্ট, আই মিন সন্তান সম্ভবা মহিলাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছো, এটা কি ঠিক তুমি বলো? আর জয়ী তো রক্তিমের বেবির মা হতে চলেছে। এখন এরকম একটা সিচুয়েশনে যদি ওকেই তুমি বাড়ি থেকে বের করে দাও, তাতে কি রক্তিমের ভালো হবে? শোনো, রক্তিমের ভালো মন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তোমাকে সাফ কথা জানিয়ে দিচ্ছি, এই ঘরে তোমার বোন থাকতে পারবে না। কিন্তু আন্টি, এই ঘরটায় তো যথেষ্ট আলো বাতাস আছে, আর এই সময় আমার এরকম একটা ঘরেরই তো প্রয়োজন। আমি তো ডিসাইড করে নিয়েছি, আমি এই ঘরটাতেই থাকবো। আর আমিও ওকে এ ঘরে থাকার পারমিশন দিয়ে দিয়েছি। ও, তার মানে আমার কথার কোনো গুরুত্ব নেই বাড়িতে? ঠিক আছে,
বাড়ি নিয়ে তোমার যখন এতই দম্ভ, তখন তুমি এই বাড়ি আর এই সংসার দুটোই সামলাও। এই নাও সংসারের চাবি। এখন থেকে এই বাড়ির সমস্ত কিছু তোমার নিয়মেই চলবে। আমাকে আর এসবের মধ্যে একদম জড়াবে না। বান্ধবী যেও না, যেও না বলছি, যেও না। শোনো শোনো, তুমি আমাকে এভাবে জব্দ করতে পারবে না, কিন্তু আমি তোমায় বলে দিলাম। চল, তুই জাস্ট ক্যারি অন, আমি আসছি। কি ঝগড়া করতে পারে রে এই বুড়ো বুড়ি, বাবারে বাবা। বাইতে দে। আর্য দিয়ার ঘরটা কিন্তু বেশ সুন্দর। একটা কথা তোকে খুব ক্লিয়ারলি বলে দিই, আর্য যদি এ বাড়িতে না থাকে তাহলে তাহলে আমার এত কিছু করার কোনো মানেই হয় না। আর্য এ বাড়িতে থাকবে, ওর সামনে তুই ওদের ঘরে দেখিয়ে দেখিয়ে থাকবি, তবে না আসল মজা। আর ইন দ্য মিন টাইম যদি তুই রক্তিমের সঙ্গে থাকার সুযোগ পেয়ে যাস তাহলে তো নাথিং লাইক ইট। এই শুন শুন শুন, বাই দ্য ওয়ে, তুই আমার সঙ্গে রক্তিমের সত্যি সত্যি বিয়ে টিয়ে দিস না জানো, প্লিজ দি। হ্যাঁ দেখ, তুই আমাকে টাকা দিচ্ছিস, আমি নাটক করছি, মস্তি করছি নিজের লাইফে, দ্যাটস এনাফ। প্লিজ হ্যাঁ, এর থেকে বেশি আমাকে ভাষা হয় না। ও কাম অন, রিল্যাক্স। তুই শুধু আমার খেলাটা দেখতে থাক এবার। তোর এখন একটাই কাজ জয়ী, এ বাড়িতে চাকিয়ে বসা, দ্যাটস ইট। আজকের মতো আমার কাজ শেষ, এখন শুধু একটাই কাজ বাকি আছে, একটা ফোন করতে হবে। মায়াঙ্ককে তো জানাতে হবে ওর সাধের আর্য দিয়া বাড়ি ছাড়া, মানে একা। और ये मौका हाथ से बिल्कुल नहीं जाना चाहिए, एकदम ना। আচ্ছা ঘটলো, আমি আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। বাবার দিকে তো আমি হাতটা বাড়িয়ে দিয়েছিলাম, বাবা তো সেটা ধরলই না, উল্টে। দেখো আমার কথাটা শোনো, গুরুজনদের কাজের পিছনে আমাদের করা উচিত নয় গো। তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি, বাবা আজ যা করলেন তার জন্য একদিন না একদিন বাবাকে অনুশোচনা করতেই হবে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, আজকে যেটা হয়েছে সেটা কিন্তু বাবা শুরু করেননি, শুরু হয়েছে ত্রিনাদি আর চৈতাকে দিয়ে। জানো তো, আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে, মেজদা ভাইকে আমরা যতটা দোষী ভাবছি, মেজদা ভাই ঠিক ততটা দোষী নয় গো। পিছনে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার রয়েছে। ওই জয়ী বলে মেয়েটা মেজদা ভাই আর দিদি ভাইয়ের সম্পর্কে জটিলতার সুযোগ নিয়ে সুযোগ সুযোগ নিতে, সুযোগ নিতে দিতে হবে নাকি? ও কি বাচ্চা? তুমি অনেক কিছু জানো না, সবকিছু শুনলে বুঝতে পারতে। কি জানি না মিডিয়া? মেঘ বৃষ্টিকে নিয়ে আমরা যেদিন রেস্টুরেন্টে গেছিলাম সেদিন মেজদা ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, মনে আছে? আর তারপরে তুমি এবার বুঝতে পারছো সবটা? এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? দিদি ভাইয়ের কথা ভেবে। দিদি ভাইয়ের কাছে তো এই ব্যাপারটা ভীষণই লজ্জার, কিন্তু জানো তো, আমার ত্রিনাদির কথা ভেবে মনে হচ্ছে চৈতা আর মেজদা ভাইয়ের আলাপ পরিচয় সম্পর্ক এই সবটা এতটা কাকতালে হতে পারে না। তার মানে ত্রিনা রিভেঞ্জ নিচ্ছে। ও তোমার আমার উপর রিভেঞ্জ নিক, সেটা ঠিক আছে, কিন্তু এখন তো মনে হচ্ছে ও গোটা পরিবারের উপর রিভেঞ্জ নিচ্ছে।
দিয়া ভাবতে পারছো মা ঠাম্মি কতটা কষ্ট পাচ্ছে? সে তো পাচ্ছি, কিন্তু তুমি একবার দিদি ভাইয়ের কথাটা ভেবে দেখেছো? আমি তো প্রথমে ভেবেছিলাম সবটা ঠিক হয়ে যাবে, তাই নিজের মাথার দিব্যি দিয়ে ওদের সবাইকে ও বাড়িতে রেখে এসেছি। কিন্তু সুহিতার সঙ্গে এক বাড়িতে থাকাটা দিদি ভাইয়ের জন্য কতটা পেইনফুল তুমি ভাবতে পারছো? পারছি দিয়া, পারছি। কাজের ক্রাইসিস, টাকা পয়সার ক্রাইসিস, এসব থেকে অনেক বড় ক্রাইসিস হচ্ছে গিয়ে ভালোবাসার ক্রাইসিস দিয়া। আমার মনে হচ্ছে ও বাড়িতে তিস্তার লড়াইটা সব থেকে কঠিন হতে চলেছে।